ব্যারিস্টার রুমিন ফারহানা একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা অকল্পনীয়। যেমন ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেই বিএনপি থেকে বের হয়ে যাবেন, বিএনপি আমাকে বহিষ্কার করে করুক, ওগুলো গুনি না। কেউ চিন্তা করেছেন, কল্পনা করেছেন? না, এটা এখন হচ্ছে। রুমিন ফারহানা বলছেন যে তার সিদ্ধান্ত ঘোষণা যে আমি স্বতন্ত্র নির্বাচন করব, দল আমাকে বহিষ্কার করে করুক। এবার এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে রুমিন ফারহানা বিএনপিতে থাকছেন না। সত্য তুলে আনার মাধ্যম বাংলা এডিশন, তারুণ্যের আগুন, বিপ্লবের মুখপাত্র হয়ে উঠেছিল বাংলা এডিশন। প্রথম আলো, কালের কণ্ঠরা যেভাবে সত্য মিথ্যার সংবাদ মিশ্রিত করে মানুষকে বিভ্রান্ত করে, শুধু তাই নয়, 54 বছর যাবৎ আমাদেরকে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত করে রেখেছিল। এই বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে। তবে বাংলা এডিশন আসবে, কোটি কোটি টাকা ফান্ড হবে বাংলা এডিশনের। আমরা টাকা দিব বাংলা এডিশনকে। আপনারা কারা কারা বাংলা এডিশনের পাশে দাঁড়াতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে নতুন মোড় নিতে শুরু করেছে, যেন একটি একটি করে গিট খুলতে শুরু করেছে। এবং এইখানে এমন কিছু মানুষের নাম উঠে আসছে, অলরেডি তারা প্রায় ধরা পড়ার উপক্রম হয়ে গেছে, একেবারে নাকের ডগায় চলে এসেছে। খুনি জঙ্গি ফয়সাল সে এই বাংলাদেশের ভিতরেই আছে, বাইরে সে যেতে পারে নাই, কোনো জায়গায় যায় নাই। এমনকি সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে ওসমান হাদির হত্যাকারী দাউদ খান ওরফে ফয়সাল সে যেন দেশ ত্যাগ করতে না পারে। আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো, পিছনে তাকায় দেখেন আপনাদের চেয়ে প্রশাসনের লোক বেশি, প্রত্যেকটার ভিতরে যে ঢুকানো হবে। দিল্লির সাথে সমঝোতা কইরা তারেক রহমান সাহেব আসতেছে এবং দিল্লিকে নাকি তারেক রহমান সাহেব কথা দিচ্ছে ভারত বাংলাদেশে যেসব চুক্তিপত্র হয়ে আসছে, চুক্তিপত্রগুলো কি আপনারা তো জানেন। এই যে আমাদের পোর্ট থেকে মাল নিবে 7 সিস্টারে, আমাদের বিমানবন্দর ব্যবহার করবে, আমাদের পোর্ট, বিমানবন্দর, রাস্তাঘাট এবং ট্রেন লাইনও নিয়ে যাবে। যেসব চুক্তি হয়েছিল, যেটা নিয়ে হাসিনা বলছিল, হ্যাঁ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল আমরা যা দিছি ভারতকে, ভারত সারা জীবন ইয়াদ রাখবে। দর্শক, পরিস্থিতি কিন্তু দিনকে দিন খারাপ হচ্ছে ভারত এবং বাংলাদেশের কূটনীতিক সম্পর্কে, এবং বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য বটে। বাংলাদেশের সাম্প্রতিক সময় দুটি নৃশংস মৃত্যু ঘটেছে, ওসমান হাদি আর একটা হচ্ছে দীপু চন্দ্র দাস। প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় শিবিরকে জড়ানোর সব চেষ্টা ব্যর্থ। শিবির এখন দায় মুক্তি পাচ্ছে, আসল ঘটনা সামনে আসে। রুমিন ফারহানাকে বিএনপি বহিষ্কার করেছে এটাও বলা যাবে না। রুমিন ফারহানাই আগে বলেছে যে ব্যবস্থা ন্যায়নিক, এখন তিনি কার্যত বের হয়ে যাচ্ছেন। আর তিনি জানেন গঠনতন্ত্র অনুযায়ী কেউ যদি দলের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে তাহলে তার শাস্তি, একমাত্র শাস্তি বহিষ্কার। হ্যাঁ, এক পর্যায়ে বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে পারবে, কিন্তু বহিষ্কার তার শাস্তি। সেই জায়গায় রুমিন ফারহানা জেনে শুনে বহিষ্কার হওয়ার পথে হাঁটছেন, এর মানে তিনি নিজেই বিএনপিকে তালাক দিচ্ছেন। কিন্তু রুমিন ফারহানা, অনেক ফারহানা দেখবেন, অনেক ব্যারিস্টার দেখবেন যে বিএনপিকে জেনে শুনে তালাক দিয়ে স্বতন্ত্র নির্বাচন করবে। এখানে বাস্তবে যেটা যে বিএনপি যে জোট, এই জোটের হিসাব নিকাশ মিলবে না, এটা নির্বাচনে আগেই ব্যর্থ হবে। যেমন যে টেলিসামাত হুজুর এখানে বিএনপির টিকিট পেয়েছেন, বিএনপি জোটের খেজুর গাছ মার্কায়, উনি তো ভোটের আগেই পরাজিত হয়েছে। রুমিন ফারহানার সাথে কি নির্বাচন করবে? ওই হুজুরের কোনো রাজনৈতিক ভিত্তি আছে? এই শুধু চিল্লাইতে পারে, আর কি পারে? সেই জায়গায় জামাত চরমনের প্রার্থীও ওখানে মোটামুটি ভালো, তবে সম্ভাবনা আছে রুমিন ফারহানা বের হয়ে আসার। বিএনপির লোকজনই রুমিন ফারহানার পক্ষে থাকবে, কোথাও বিএনপির লোকজন কোথাও কোনো জোটের প্রার্থীর পক্ষে থাকবে না, এটা স্পষ্ট ঘোষণা এসেছে। শুধু মির্জা ফখরুল আর সালাউদ্দিনরা বলছেন যে বিএনপি আমরা যাকে সমর্থন দিচ্ছি তার পক্ষে, ধানের শীষ থাকবে না, শুধু এতটুকু করতে পারবে ফখরুল, সালাউদ্দিন, রিজভিরা। কিন্তু বাস্তবে বিএনপির কোন লোকজন জোটের প্রার্থীর পক্ষে থাকবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপি 27টা আসন যদি জোটের মিত্রদের ছাড়ে, ওই 27টা আসনে বিএনপি শক্তিশালী প্রার্থী থাকবে, এবং হয় জামাত জিতবে নইলে বিএনপির শক্তিশালী প্রার্থী জিতবে। একজনও জিততে পারবে না বিএনপির জোটের প্রার্থী। বিএনপির লোকজন জোটের প্রার্থীকে ভোট দিবে না, 1% বিএনপির লোকজনে ভোট দিবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একদিকে জুনায়েদ হাবিব, যেটাকে চরমনাইয়ের লোকজনই টেলিসামাত হুজুর বলে, চরমনাইয়ের কেন্দ্রীয় নেতা বলেছে, ওইটা আমি কপি করেছি, এই নামটা আমার দেয়া না। তো টেলিসামাত হুজুর জুনায়েদ আল হাবিব, তিনি খেজুর গাছ মার্কা নিয়ে কত ভোট পাবেন? তার দলের যদি 5000 ভোট থাকে, ওই 5000-এর বাইরে একটা ভোটও পাবেন। আপনি লিখে রাখেন, আমি সোলাইমান বলছি, নির্বাচনের পর মিলিয়ে নেন। তাহলে বিএনপির লোকজন, বিএনপির 99.9999% লোক রুমিন ফারহানা অথবা বিএনপির আরো কয়েকজন নির্বাচন করতে চায়, তাদেরকে ভোট দিবে। এই খেজুর গাছ মার্কা একজনও ভোট দিবে না। জোটের প্রার্থীকে জিতিয়ে আনার মতো কোনো মানসিকতা বিএনপির নেই। তবে হ্যাঁ, কিছুটা ভোট পাবেন যারা এই চালাকিটা করতে পেরেছেন, নিজের দল বিলুপ্ত করে, নিজেকে লাথি মেরে, নাকে খত দিয়ে যে বিএনপিকে যোগ দিয়েছেন সরাসরি, যে এখন ধানের শীষে নির্বাচন করতে পারবেন, এই ধানের শীষ হওয়ার কারণে কিছু ভোট পাবেন। কিন্তু যারা খেজুর গাছ, কলা গাছ, মূলা গাছ মার্কায় নির্বাচন করবে, এরা কেউ জামানত রক্ষা করতে পারবে না, বিএনপির লোকজনের একটা ভোটও পাবে না। ধানের শীষ হলে কিছু সাধারণ বিএনপির ভোট পেত, তাহলে বিএনপির জোটের হিসাব নিকাশ আগেভাগেই ব্যর্থ। রুমিন ফারহানার এই সিদ্ধান্তটা, এটা শুধু রুমিন ফারহানার ওই ব্রাহ্মণবাড়ি ওই আসনে সীমাবদ্ধ থাকবে না, পুরো 27 আসনে জোটের মিত্রদের।
এমনকি বিপিনুরদের সাথে যদি জোট হয় সেখানেও সব আসনে এই রবিন ফারহানার থিওরি অ্যাপ্লাই হবে। যেখানে বিএনপি আমাকে বহিষ্কার করে করুক, আমি স্বতন্ত্র নির্বাচন করবো। কারণ তিনি জানেন যে বিএনপির লোকজন স্বতন্ত্র নির্বাচন যিনি করবেন তাকেই ভোট দিবেন, জোটের শরিককে দিবেন না। ধানের শীষ নিতে বলে একটা কথা ছিল। এই হচ্ছে জোটের হিসাব নিকেশ। দর্শক, দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো রবিন ফারহানা। অবশেষে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনটি শরিক দল জমিয়তে উলামা ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামা ইসলামের প্রার্থী ও কেন্দ্রীয় জমিয়তে উলামা ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তবে আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রবিন ফারহানা। মনোনয়ন না পেলেও স্বতন্ত্র পদে লড়াই করবেন বলে জানিয়েছেন তিনি কর্মী সমর্থকদের তাকে অলরেডি তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ব্যাপক আলোচনা ছিলেন ব্যারিস্টার রবিন ফারহানা মনোনয়ন। গত 3 নভেম্বর 237 আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কারো নাম ঘোষণা করেনি বিএনপি। এরপর থেকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যায় যে এই আসনটিতে প্রার্থী দেওয়া হচ্ছে জোটের জুনায়েদ আল হাবিবকে। এখানে জুনায়েদ আল হাবিবের মতো একজন অকার্যকর ভ্যালুলেস নেতাকে কেন বিএনপি নমিনেশন দিল? কারণ আর কিছু পারেন আর না পারেন, জামাতের বিরুদ্ধে 2টা গালি তো দিতে পারবেন, শুধু এই কারণে নমিনেশন দেওয়া হয়েছে, অন্য কোনো কারণে। তবে ব্যারিস্টার রবিন ফারহানা বন্ধ রাখেনি তার নির্বাচনী প্রচার প্রচারণা। বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। টাকা আছে, বাপের ভিত্তি আছে, তিনি স্বতন্ত্র নির্বাচন করার যোগ্যতা রাখেন তার বাবার মতো, তিনি স্পষ্ট করে বলেছেন। তিনি বাবার কোটায় রাজনীতিতে এসেছেন, এখন বাবার কোটায় স্বতন্ত্র নির্বাচন করবেন, সমস্যা কি? তবে ভালো হচ্ছে রবিন ফারহানা জামাত ইসলামীতে যোগ দিক, জামাত সমর্থন দিয়ে দিক, তাহলে খেলাটা ভালোভাবে জমবে। এটা রবিন ফারহানা বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাসে তার নাম থাকবে যদি জামাতে যোগ দিতে পারেন। রবিন ফারহানা জিতবেন, নইলে জামাতের বা জামাত চরমনাই সমর্থিত প্রার্থী জিতবে, দুইটা একটা। জুনায়েদ আল হাবিব 5000 বেশি ভোট পাবে না, এটা আমি জানি, কারণ তার দলের 5000 ভোট নাই। দল মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়া ব্যারিস্টার রবিন ফারহানা বলেন, ইনশাআল্লাহ সবার দোয়ায় আমি নির্বাচন করব। মনোনয়ন ফর্ম আপনার আলোচনা শুনতে শুনতে হয়তো তিনি কিনে ফেলেছেন, তার পক্ষ থেকে কিনে ফেলেছেন। এত বড় দল বিএনপিতে নিজস্ব ভালো মন্দ বুঝতে হয়, যেহেতু জমিয়তে উলামা ইসলামের সঙ্গে তাদের জোট হবে, দল বাধ্য হয়ে আসন দিয়েছে। এখন ভালো মন্দ বুঝতে হয়, ওই জমিয়তকে সাথ দেওয়া এটাকে মন্দ হিসাবেই দেখছে বিএনপি। এমনকি সিলেটে ওবায়দুল্লাহ ফারুকের হুজুরের জায়গা, এগুলোকেও বিএনপি বোঝে না, এটা আমরা চাবো না। স্বতন্ত্র ভোট করলে দল ব্যবস্থা নেবে কিনা জানতে চাই রবিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নিতে হয় ওনারা নিশ্চয়ই নেবেন, আমি তো আসলে বাধা দিতে পারবো না। এর মানে তিনি নিজেই বিএনপিকে তালাক দিচ্ছেন। এমনিতে তো আর স্বামী নাই যে তালাক দিয়ে তালাকের স্বাদ নেবেন, কিন্তু বিএনপিকে তালাক নিয়ে তালাকের স্বাদ রবিন ফারহানা পূরণ করতে পারছেন। আর এটা স্পষ্ট যে দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করবে। জমিয়তে উলামা ইসলামই বলবে যে একে বহিষ্কার করেন, বহিষ্কার না করলে বিএনপির লোকজন তো তার পক্ষেই থাকবে। আর এটা গঠনতন্ত্র, দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করলে তাকে বহিষ্কার করতে হবে, এটা গঠনতন্ত্রে আছে। এটা দলের বিরুদ্ধে বিদ্রোহ নির্বাচন করা মতো। এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, আমরা বিএনপি পরিবার দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো, দলের বাইরে কেউ আমরা যাবো না, দলের সিদ্ধান্ত বাস্তবায়নে আমাদের নৈতিক দায়িত্ব। এগুলো ভুয়ো কথা। এখানে দলের সিদ্ধান্ত বিএনপির 1% লোকও মানবে না। ওই যিনি বলছেন উনিও ভোটটা দেওয়ার সময় কোন বিএনপি নেতা বা নেত্রীকে দিবেন, খেজুর গাছ মার্কায় বিএনপির কেউ ভোট দিবে না, এটা নিশ্চিত। সত্য তুলে আনার মাধ্যম বাংলা এডিশন। তারুণ্যের আগুন বিপ্লবের মুখপাত্র হয়ে উঠেছিল বাংলা এডিশন। প্রথম আলো, কালের কণ্ঠরা যেভাবে সত্য মিথ্যা সংবাদ মিশ্রিত করে মানুষকে বিভ্রান্ত করে, শুধু তাই নয়, 54 বছর যাবৎ আমাদেরকে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত করে রেখেছিল। এই বাংলা এডিশন বন্ধ করে দেয়া হয়েছে অন্যায়ভাবে। তবে বাংলা এডিশন আসবে, কোটি কোটি টাকা ফান্ড হবে বাংলা এডিশনের, আমরা টাকা দিব বাংলা এডিশনকে। আপনারা কারা কারা বাংলা এডিশনের পাশে দাঁড়াতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাংলা এডিশন বন্ধ হওয়ার পর খুব বেশি মানুষ কিন্তু প্রতিবাদ করে নাই। পিনাকি ভট্টাচার্য একটা প্রতিবাদ করেছেন, আর একটি সংবাদপত্র বাংলা এডিশন নিয়ে লিখেছে, সেটা হলো newsbangla24.com। হ্যাঁ, newsbangla24.com প্রতিবাদ করেছে। প্রতিবাদ করেনি, খবরটা দিয়েছে। এই যে দেখেন, পিনাকি ভট্টাচার্য, সম্মান করে বলছি, কিন্তু আমি নাম ধরে এমনি বলার অভ্যাস আমার। 8টা খালা আছে, আমি সবাইরে নাম ধরে বলি, এটা অসম্মান না, এটা ভালোবাসা। যাই হোক, পিনাকি শুধুমাত্র এটার জন্য প্রতিবাদ করেছেন, সেই কথাগুলোই এই নিউজ করেছে newsbangla24.com। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ছোট হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলেছে, তখন যে যার সামর্থ্য অনুযায়ী, ব্যাং তার সামর্থ্য অনুযায়ী এসেছে আগুন নিবানোর জন্য, আল্লাহ সেটা ভালোবেসে ফেলেছেন। তো পিনাকি ভট্টাচার্য যে ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন, সেটার মধ্যে 3600 মানুষ কমেন্ট দিয়েছেন, 53,000 মানুষ রিয়াকশন দিয়েছেন। এর মধ্যে আমি আপনাদেরকে কিছু কমেন্টও পড়ে শোনাবো। অধিকাংশ কি 99%ই সমর্থন করে দিয়েছে। 6000 মানুষ লাভ দিয়েছে, এখানে কোনো হাহা রিয়েক্ট পড়ে নাই। হ্যাঁ, কোনো হাহা নাই। লাইক করেছে 42,000, 6000 মানুষ আপনার
ভালোবাসা রিয়াকশন দিয়েছে, হাহা দিয়েছে 3000। শত্রু শয়তান সবখানেই থাকে। যাই হোক, আমরা পিনাকি ভট্টাচার্যের ফেসবুক স্ট্যাটাসটি আপনাদেরকে পড়ে শোনাই। বাংলা এডিশনের এনওসি বাতিল করা হয়েছে, বুঝতে পারছেন? এটা চালু হয়ে যাবে, বাতিল করে দেওয়া হয়েছে। প্রশ্ন হইতেছে কেন? ইলিয়াসের প্রতিষ্ঠিত বাংলা এডিশন এটাই যদি অপরাধ হয়, তাইলে তো সালমানের প্রমাণের ভ্যাকসিনকে বন্ধ করে দিতে হবে, বিপ্লবের বিরোধিতাকারী প্রথম আলো বন্ধ করে দিতে হবে। প্রথম আলো বিপ্লবের সময় যারা আন্দোলনকারী তাদেরকে দুষ্কৃতিকারী বলেছে, শেখ হাসিনাকে আহ্বান করেছে কঠোর হাতে দমন করার জন্য, তাহলে প্রথম আলো বন্ধ হওয়া উচিত। প্রথম আলো সেই নিউজ তো আমাদের কাছে আছে। টিপু মুন্সির এবার কেয়ার হাসপাতাল বন্ধ করে দিতে হবে, সে একজন অপরাধী। আওয়ামী নেতাদের প্রতিষ্ঠিত সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত। এস আলমের সকল প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, যেহেতু বাংলা এডিশন বন্ধ হয়েছে। পিনাকি ভট্টাচার্য যেভাবে বলেছেন যুক্তিগুলো কিন্তু শক্ত। আওয়ামী লীগের মুখপাত্র বাংলার বাণী পত্রিকা রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া উচিত, সমকাল বন্ধ করে দেওয়া উচিত। আওয়ামী লীগের মালিক এই যে চ্যানেল 24 বন্ধ করে দেওয়া উচিত, উচিত না? তারপরে আপনার ইন্ডিপেন্ডেন্ট টিভি বন্ধ করে দেওয়া উচিত, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা বন্ধ করে দেওয়া উচিত, কালের কণ্ঠ বন্ধ করে দেওয়া উচিত, নিউজ 24 বন্ধ করে দেওয়া উচিত, উচিত না? এবং নিকুলরা এটার জন্য দায়ী। নিকোল এবং আনিস আলমগীর এই যমুনা টিভির শোর উপরে দাঁড়িয়ে বলেছে ইলিয়াস হোসেনের চ্যানেল বন্ধ করার জন্য, পিনাকি ভট্টাচার্যের চ্যানেল বন্ধ করার জন্য। আচ্ছা, প্রেসিডেন্ট সুপ্পুকে এখনো সরানো হয় নাই, হাসিনা নিয়োজিত ওয়াকার এখনো আছে, তাইলে বাংলা এডিশন কেন বন্ধ করা হবে? যে কোনো সরকারি সিদ্ধান্তে একটা জাস্টিফিকেশন থাকতে হবে। কেন বন্ধ করা হলো তার কারণ দেখাইতে হবে। আইন বহির্ভূতভাবে কেন বন্ধ করা হলো? কোনো জাস্টিফিকেশন দিতে পারবে ইউনূস সরকার? পারবে না। আদালতে গেলেও সরকার এই সিদ্ধান্ত টিকবে না। অর্থাৎ আদালতে গেলেও এই যে বন্ধ করা হলো, এই সিদ্ধান্তটি টিকবে না আইনগতভাবে, লিগালি। যে কোনো সরকারি সিদ্ধান্ত একটা জাস্টিফিকেশন থাকতে হবে। আপনারা দেখবেন প্রথম আলো আর দিল্লি স্টারের জন্য কান্দা বুক ভাসানো কেউই বাংলা এডিশনের জন্য কিছুই বলবে না। মির্জা ফখরুল বলেন, সালাউদ্দিন বলেন, তারেক রহমান বলেন, কেউ কিছু বলবে না। দিন কালও কিন্তু একসময় বন্ধ হয়েছে ভাই। হ্যাঁ, দিগন্ত টিভি বন্ধ হয়েছে, ইসলামিক টিভি বন্ধ হয়েছে, হয়েছে না? আমার দেশ বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগের ফ্যাসিবাদীরা। তো কিছুই বলবে না। এই হইতেছে আমাদের দেশের এলিটদের বাঙ্গু, এলিটদের ভণ্ডামি। বাংলা এডিশন মিডিয়া হিসাবে করলোটা কি? যে এনওসি বাতিল করা হবে। এনওসি বাতিল মানে কি? নো অবজেকশন একটা সার্টিফিকেট, ছাড়পত্র, এটাকে ছাড়পত্র বলে। মানে মনে রাখেন, জুলাই এখনো জিন্দা আছে, জানাজাই তার প্রমাণ। শহীদ হাদি রহমতুল্লাহ জানাজাই তার প্রমাণ। এই আমাদের কণ্ঠগুলো কিন্তু এই যে বাংলা এডিশনের জন্য যারা প্রতিবাদ করবে, তাদের প্রতিবাদ মিডিয়া লিখবে না, কারণ মিডিয়া বাংলা এডিশন বিরোধী। তাদের মুখোশ খুলে গেছে, তাদেরকে ল্যাংটা করে দিয়েছে বাংলা এডিশন। তারা যে মিথ্যা সংবাদ দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, তারা যে ফ্যাসিবাদের পক্ষে, ভারতের পক্ষে, এই জিনিসগুলো বাংলা এডিশন স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরেছে। কোটি কোটি মানুষ যা বলতো, বাংলা এডিশন হয়ে উঠেছে তাদের মুখ ও মুখপাত্র। মানুষের মুখের ভাষা হয়ে উঠেছে বাংলা এডিশন। আমাদের 54 বছরের চাপিয়ে রাখা মিথ্যা থেকে বের করে এনেছে বাংলা এডিশন। আমরা এখন জানিস, মুক্তিযুদ্ধের সময় প্রকৃতপক্ষে 30 লক্ষ মারা যায় নাই। এই যে আমরা জামায়াতকে ক্ষমা চাইতে বলি, জামায়াত কি 30 লাখের জন্য ক্ষমা চাইবে নাকি 3 লাখের জন্য ক্ষমা চাইবে? এটাই আগে তারা ডিসাইড করতে পারে নাই। তারা আগে ডিসাইড করুক কত লোক মারা গেছে এবং সেটার প্রমাণ দেখ আমাদেরকে, তাইলে না আমরা তাদের কথা বিশ্বাস করবো। ঠিক আছে, মনে রাখতে হবে জুলাই জিন্দা আছে, জুলাই এখনো বুকে উদ্যুৎপাত সম্ভাবনা নিয়ে ঠিক করে চলছে। আপনারাই আরেকটা জুলাইয়ের আগমনকে অবশ্যম্ভাবী করে তুলছেন। শেয়ার হয়েছে 2100, আরো তো সময় আছে। যাই হোক, দেখেন মিজানুর রহমান রিয়াকশন দিয়েছেন, মানে কমেন্টারি রিয়াকশন। হাদি আর জুলাই তো জুলাই, কিন্তু ইলিয়াস কিন্তু হাদি ভাইদের মুখপাত্র হয়ে উঠেছে। মাসুদ রানা, ওপারের ইশারায় সবকিছু হচ্ছে। বাংলা এডিশনে বন্ধ করার ক্ষেত্রে ফখরুল ও ভারতের হাত থাকতে পারে। ফখরুল বলতে ফখরুল টাইপের গ্রুপ যারা আছে, শাহেদ আলম টালম, এদের হাত থাকতে পারে। ইন্টিরিয়র সরকার আসছে জনগণের পক্ষে, ভারতীয় হিজিমনি বাস্তবায়নের জন্য নয়। তারা কেন আমাদের পত্রিকাকে বন্ধ করবে? বিপ্লবী মিডিয়ার কণ্ঠরোধ করতে চায় কেন তারা? অন্তর্বর্তী সরকার কাদের সরকার? এটাই আসলে তাদেরকে আগে প্রমাণ করতে হবে। প্রথম আলো ডেইলি স্টার নিয়ে একটা মজবুত ডকুমেন্টারি চাই, সাথে ইসলাম বিদ্বেষী বিষয়গুলো। পিনাকি ভট্টাচার্য সর্বশেষ যে পুনঃপ্রচারটি করেছেন প্রথম আলোর, এটা দেখলে আপনার 2 বছরের একটা ক্লাস হয়ে যাবে মিডিয়ার উপরে, মিডিয়ার অপকর্মের উপরে। বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করা আমরা প্রতিবাদ জানাই, একটা কমেন্টসও বিরুদ্ধে নাই, একদমই তাই। ধন্যবাদ, এগিয়ে চলুন। আমরা বাংলা এডিশন উন্মুক্ত করব। এই যে আমি যেটা বলছিলাম, বাংলা এডিশনের জন্য আমরা ফান্ড দেব, প্রবাসীরা ফান্ড দেব, আমিও দেব। আপনারা দেবেন কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এরকম 21 আপনার কমেন্টস পড়েছে 4000, দেখতে দেখতে 4000 হয়ে গিয়েছে। তো পিনাকি ভট্টাচার্য তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এরকম আরো প্রতিবাদ দেখতে চাই। আপনারা নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ ফেসবুকে বাংলা এডিশনের পক্ষে দাঁড়ান। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হয়তো ওনার বিএনপির জন্য আর কি ভালো হইতো, ওনাদের জন্য না, বিএনপির জন্য অনেক ভালো হইতো, রাজনীতির জন্য ভালো হইতো। যাই হোক, এগুলো গদ বাঁধা কথা। মোট কথা হচ্ছে ওনাদের আচরণে, বক্তব্যে বোঝা গেছে
ওনারা বিএনপিকে স্বাগতম জানাচ্ছে। হ্যাঁ, বিএনপির ছাতার তলে আশ্রয় নিল কিনা এরকম প্রশ্ন দেখা দিছে অনেকের মনে। আমার মনে হয় এটা একটা ঠিকই আছে, যারা সুশীল সমাজ তারা একসঙ্গে বসছে, ওনাদের পত্রিকা অফিস জ্বালায়া দিছে, ওনাদেরকে ডাকছে, বক্তব্য রাখার সুযোগ করে দিছে বিএনপি, এটা একটা ভালো দিক। কিন্তু খারাপ দিক কোনটা জানেন? এই পত্রিকা দুইটার মধ্যে আমরা 111-এর পরে এমন এমন নিউজ দেখছি, আমি মনে হয় আমার কাছেই আছে 20-25টা একদম হেডলাইন। আমার মনে হয় খুঁজলে শতখানিক পাওয়া যাবে দুই পত্রিকা মিলা। কি পাওয়া যাবে? ওই হাওয়া ভবনের কাহিনী, তারেক রহমান সাহেব তেলের মধ্যে ডুইবা গেল, এমনও কার্টুন ছাপা হয়েছিল বেগম খালেদা জিয়াকে নিয়া, মানে বিকৃত কইরা, এবং ওই যে বাবরের 10 ট্রাক অস্ত্র মামলা সেটার সাথে তারেক রহমান জড়িত, এবং ওই যে বসুন্ধরা থেকে নাকি কয়েকশো কোটি বা 100 কোটি এরকম একটা অ্যামাউন্ট টাকা চাইছে, অনেকের কাছ থেকে টাকা নিছে, এরকম অনেক কিছু প্রমাণ ওনারা দিছে। ঠিকই আছে, ওনাদের অনুসন্ধানীতে ওনারা পাইছে, ওইটা দিছে, ঠিক আছে না? কিন্তু কথা হয়েছে যে একতরফা হয়ে গেছিল না তখন? একতরফা বিএনপিকে একদম শেষ করে দেওয়ার জন্য সহযোগিতা করা হয় না? ওই হেডলাইনগুলো পড়লে কি বোঝা যায়? বিএনপি একটা খারাপ দল, তাই না? কিন্তু সেই খারাপ দলের একটা মঞ্চেতে আপনারা যখন বক্তব্য দিতে আসলেন বা তারেক রহমান সাহেব সে সুযোগ করে দিল, আমার মনে হয় একবার সরি বলা উচিত ছিল। হ্যাঁ, আপনাদের দুজনকে একবার সরি বলা উচিত ছিল যে অতীতে আমরা এই কাজগুলো করছি। আচ্ছা, ওইগুলো উল্লেখ করলাম না, অতীতের ব্যাপার, এগুলো তো সবাই জানে, জনগণও জানে, একবার সরি বলে দেওয়া উচিত ছিল। তবে আমি একটা থ্যাঙ্কস জানাইতে চাই তারেক রহমান সাহেবকে, স্মার্টলি এই রাজনীতিটা করছে, খুবই স্মার্টলি। যারা তার দুর্নাম করছিল, যারা তাকে পচাইছিল, তার দলকে পচাইছিল, ঠিক তাদের দিয়েই প্রশংসা করায় নিল। হ্যাঁ, একদম হাসি মুখে প্রশংসা করায় নিল, স্মার্ট রাজনীতি। যাই হোক, তারেক রহমান সাহেব আসতেছে, এই আশা নিয়ে একটা বিতর্ক দেখা দিছে। এখন মানুষের মনের মধ্যে এমন একটা প্রশ্ন তুলে ধরছে যে তারেক রহমান সাহেব ভারতের সহযোগিতায় আসতেছে, মানে ভারত গ্রিন সিগন্যাল দিছে, দিল্লি থেকে গ্রিন সিগন্যাল নিয়ে উনি বাংলাদেশে আসতেছে। কিছুদিন আগে উনি বলছিল, নিজেই বলছিল যে আমার আশাটা আমার উপরে নির্ভর করে না, অনেকের উপরে নির্ভর করে, মানে ওনার সাথে যারা জড়িত তাদের উপরে নির্ভর করে। এবং ওনার সাথে কারা জড়িত? এটা কি দিল্লি জড়িত? এই প্রশ্নটা কিন্তু আমার না, এই প্রশ্নটা তুলে ধরছে আনন্দবাজার পত্রিকা, ভারত থেকে, কলকাতার বিখ্যাত পত্রিকা আনন্দবাজার। আপনারা এর মধ্যে জেনে গেছেন, ওইখানে কিন্তু তারেক রহমান সাহেবকে পরিচয় করাই দিছে খালেদা পুত্র হিসাবে। বারবার বলতেছিল খালেদা পুত্র। তারেক রহমান সাহেবের নিজের একটা পরিচয় তো আছে, সেটা তারা স্বীকৃতি দিতে চায় না। এবং ওই পত্রিকায় ইঙ্গিত দিছে তারেক রহমান সাহেব যেখানে 8 থেকে 10 দিন আগে বলতেছিল আমি বাংলাদেশে যাওয়ার ব্যাপারটা আমার উপরে নির্ভর করে না, এটা আরো কয়েকজন আছে আমার আশেপাশে যারা আছে তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। এখন কি দিল্লি ওনাকে এই সিগন্যাল দিল? এই আনন্দবাজার পত্রিকা প্রশ্ন তুলছে যে দিল্লির সাথে সমঝোতা কইরা তারেক রহমান সাহেব আসতেছে, এবং দিল্লিকে নাকি তারেক রহমান সাহেব কথা দিছে ভারত বাংলাদেশের যেসব চুক্তিপত্র হয়ে আসছে, চুক্তিপত্রগুলো কি আপনারা তো জানেন, এই যে আমাদের পোর্ট থেকে মাল নিবে 7 সিস্টারে, আমাদের বিমানবন্দর ব্যবহার করবে, আমাদের পোর্ট, বিমানবন্দর, রাস্তাঘাট এবং ট্রেন লাইনও নিয়ে যাবে, যেসব চুক্তি হয়েছিল, যেটা নিয়ে হাসিনা বলছিল, হ্যাঁ, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল আমরা যা দিছি ভারতকে, ভারত সারা জীবন ইয়াদ রাখবে, কিন্তু বিনিময়ে আমরা কিছু চাই না। মানে আমরা বিরাট বড় দেশ, ভারতকে আমরা ভিক্ষা দিয়ে দিছি বা দান কইরা দিলাম, খুশি কইরা দিলাম, 71-এর বিনিময়ে দিলাম, 71-এ তোমরা আমাকে সহযোগিতা করছো, পুরাটাই দিয়ে দিলাম। এই যে চুক্তিপত্রগুলা হয়েছে, এই চুক্তিপত্রগুলা নাকি বাতিল করা হবে না, এরকম একটা ওয়াদা করছে তারেক রহমান সাহেব। কে বলতেছে? আনন্দবাজার পত্রিকা। কোত্থেকে? কলকাতা থেকে, ভারত থেকে। ব্যাপারটা খুব জটিল না? এই আনন্দবাজার পত্রিকা ভাই একটা গেম খেলছে, হ্যাঁ, একটা গেম খেলছে। এই গেমটা কেমন? এটা আমার মনে হয় কোনো টাকার বিনিময়। এই সেই টাকাটা কারা দিছে? যারা ওইখানে আশ্রয় নিছে, হ্যাঁ, তারাই কিন্তু আনন্দবাজার পত্রিকা দিয়ে এই কাজটা করাইছে। এর আগে ভাই এই যে ভারতের মিডিয়া যেভাবে আমাদের পিছনে লাগছিল, ওদের টাকার বিনিময় কিন্তু একদম, আপনি এটা লেখা রাখেন, প্রচুর টাকা ঢালছে এই মিডিয়ায়। আমার মনে হয় আনন্দবাজার ওই টাকার বিনিময় এরকম একটা নিউজ করছে, যে নিউজের কারণে তারেক রহমান সাহেব যেন পৌঁছা যায়। কেন এই কথাটা বললাম? এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিরোধী একটা আন্দোলন গড়ে উঠছে, তাই না ভাই? চারিদিক থেকে, বিশেষ করে শহীদ হাদির শাহাদাতের পর একটা বিপ্লব গড়ে উঠছে যেটা ভারত বিরোধী। ঠিক ওই টাইমই কেন আনন্দবাজার বলতেছে ভারতের সহযোগিতা নিয়া, দিল্লির সহযোগিতা নিয়া, দিল্লির সাথে সমঝোতা কইরা অতীতে সবকিছু ঠিকঠাক থাকবে সেই কথা দিয়া উনি দেশে ফিরতেছে। বিরাট বড় রহস্যজনক ব্যাপার না? এই রহস্যের পিছনে শুধু টাকা। হ্যাঁ ভাই, টাকা, টাকা দিয়া করানো হয়েছে যেন বিএনপিকে পচানো যায়। আচ্ছা বলেন, উনি যদি কথা দিয়া থাকে বা উনি কথা দিতে যায়, উনি কি জানে না বাংলাদেশে এখন কি রাজনীতি হচ্ছে? সবকিছুই তো খবর রাখে, তাই না? উনি কি এতটাই বোকা যে আওয়ামী লীগ যা যা করছে, আওয়ামী লীগের আমলে যেসব কথা দিছে ভারতকে যেসব সুযোগ সুবিধা দিছে আমাদের দেশকে অঙ্গরাজ্য বানাইবার জন্য, সেম সুযোগ সুবিধা তারেক রহমান সাহেব দিলে তারেক রহমান সাহেব চেয়ারে বসে থাকতে পারবে? ধরে নেন উনি প্রধানমন্ত্রী হইয়া ওই আওয়ামী লীগের মতো, মানে শেখ হাসিনার মতো একই কাজ করতেছে, টিকতে পারবে? টিকতে পারবে না। শেখ হাসিনাই তো টিকতে পারে নাই, আর্মি নিয়া, র্যাব নিয়া, পুলিশ নিয়া, প্রশাসন নিয়া, লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনী, কে না ভাই?
এখনো ভাই তারা রয়ে গেছে, তো তারা কেউ তো যায় নাই, কিছু অংশ ভাইগা চলে গেছে, বাকিরা রয়ে গেছে। তার মানে ওই আগের সিস্টেমের মধ্যেই কি আবার তারেক রহমান সাহেব ঢুকতেছে, এরকম একটা ইঙ্গিত দিল না আনন্দবাজার পত্রিকা। তার মানে কি জানেন, ওই টাকা খরচ করে বিএনপি কে পচাইবার জন্য এই ষড়যন্ত্র। আপনারা বিএনপি যারা আছেন বা তারেক রহমান সাহেব এগুলা প্রতিবাদ করেন, নিজের মুখে তুলে ধরেন, আনন্দবাজার এই পত্রিকার বিরুদ্ধে না মামলা ঠুকে দেওয়া উচিত তো বিএনপি, তাই না? যে তোমরা এই তথ্য কোথায় পাইলা, প্রমাণ দাও। আমার মনে হয় এরকম একটা মামলা ঠুকে দেওয়া উচিত আন্তর্জাতিক আদালতে। আর যদি মামলা না ঠুকে বা তারেক রহমান সাহেব যদি এই আনন্দবাজারের এই নিউজের প্রতিবাদ না করে, চুপ থাকে, তাহলে মানুষ অনেক কিছুই ভাইবা নিবে যে ভাবনাটা মোটো সুখকর না। হ্যাঁ ভাই, এটা সুখকর হইতে পারে না। বাংলাদেশ এখন যেভাবে আগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, নিজেরা বুঝতে পাচ্ছেন কি চায় বাংলাদেশ। বাংলাদেশ চায় পূর্ণ স্বাধীনতা। এই দেশে কারো আধিপত্য চলবে না, আমরা কারো গোলাম না, কৃতদাস না। আমরা সাচ্চা মুসলমান, মুসলমানের মতো বাঁচতে চাই। এবং আমাদের সঙ্গে আমাদের দেশে যারা আছে, উপজাতি বলেন, সনাতন ধর্মের ভাই বোনরা আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সবাইকে নিয়ে আমরা সুখে শান্তিতে বাস করতে চাই। এরকম একটা বাংলাদেশই তো চাই, অন্য কিছু নিশ্চয়ই না। আর কি চাই, আমাদের দেশ থেকে যেন কোনো দুর্নীতিবাজ আর জন্ম না নিতে পারে, কোনো ফেসিবাদ যেন জন্ম না নিতে পারে এই দেশে। এগুলাই তো চাই, এগুলার মানি তো স্বাধীনতা, যেটা আমরা গত 54 বছর পাই নাই ভাই। বিশেষ করে 16-17 বছরে যেটা শিক্ষাটা পাইলাম, যেখান থেকে আমরা উঠা দাঁড়াইলাম, সেইখানেই আমাদেরকে আবার ফেলে দিতে চাইবে। আর সেটা কি সম্ভব? আমার মনে হয় সম্ভব না। কারণ যারা রাজনীতি করে তারা তো নিশ্চয়ই বুঝতে পারে। আর বেশি খুশি হওয়া উচিত হবে না কোনটায় জানেন? এই বিএনপি কে, এই যে দুজন পত্রিকার সম্পাদক আইসা যেভাবে ভোল পাল্টায় আবার ওনাদের সঙ্গে মিশা গেল, ঠিক আছে, শ্রদ্ধা জানান, কিন্তু মনে মনে খুশি হয়ে যায়েন না। সাবধান থাকবেন এদের কাছ থেকে, কারণ যে কোনো সময় আবার পোল্টি মাইরা ফেলতে পারে। একটা সোজা অঙ্ক করলেই বোঝা যায় যে কেন আপনাদের পাশে এসে দাঁড়াইছে। কারণ জামাতে ইসলাম এবং 8 দল এবং অন্য যারা আছে তাদের কাছে ওনাদের আশ্রয় নাই বলেই তো ওপেন আইসা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে, একদম ওপেন সাপোর্ট দিচ্ছে। আমার তো মনে হয় এটা কোনো আদর্শের কথা না। একটা পত্রিকা থাকবে একদম নিরপেক্ষ, কারো পক্ষে না, কোন দলের মঞ্চে যায় এই যে বক্তব্য রাখলে মনে হয় কি জানেন, ওই দলের হয়ে কাজ করতেছে। এইসব জায়গায় যাওয়া যাবে না। আপনাদের পত্রিকা অফিস আপনারা আবার দাঁড় করান, কিন্তু নিরপেক্ষ থাকেন, কারো পক্ষে থাকেন না, তাইলে মানুষের ভালোবাসা পাবেন। কিন্তু আপনি কারো পক্ষ হয়ে কাজ করবেন, ওই যে আগে ক্রস ফায়ারে দেওয়ার সময় যেসব গল্প বানানো হইতো এবং দাড়ি টুপির পিছনে যেভাবে পুরা সরকার লাগা গেছিল, মানে 16 বছর যে সরকার জুলুম করছে সে সরকার এই দাড়ি টুপির পিছনে যেভাবে লাগা গেছিল, ওগুলার যে ন্যারেটিভ তৈরি করা হইতো, বয়ান তৈরি করা হইতো, ওই ব্যাপারগুলোতে কারোই সহযোগিতা করা উচিত না। যেটা সত্য সেটা লিখবেন, যেটা মিথ্যা সেটা মিথ্যা লিখবেন। এতে যদি আপনার জেল ফাঁসি হয়ে যায় হোক না, অসুবিধা কি? হাদির মতো বাঁচেন না। হাদি যেভাবে মাত্র 1.5 বছর এই রাজনীতির মঞ্চে বাইচা ছিল আমাদের কাছে, কিন্তু অনেক আগে থেকেই সে রাজনীতির সাথে জড়িত, যেটা আমরা জানতাম না। একেবারে ভাই এরকম একটা গ্রাম থেকে উঠা যায়, ওই যে আজকে শুয়ে আছে কবি নজরুলের পাশে, এটার জন্য ভাগ্য লাগে। আর হাদি যে আদর্শটা রাইখা গেল, সে আদর্শের পথেই তো এখন দেশ যাচ্ছে। আর হাদির কিলাররা কোথায়, এটা নিয়ে দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আর মন্ত্রী না উপদেষ্টা, ওই যে জাহাঙ্গীর সাহেব, সারাক্ষণ খালি হাসে। ভাই আমার অভ্যাস আছে তার, আমারও খালি হাসি পায়, উনিও হাসে, শিশুদের মতো কথা বলে। কথার মধ্যে মনে হয় কি জানেন, বেকুব বেকুব, মোটেও বেকুব না, খুব চালাক লোক ভাই, খুব চালাক লোক। আজকে জিজ্ঞাসা করছে হাদির খুনি কোথায়, বলেন হাদির খুনি কি বাংলাদেশে আছে না ভারতে চলে গেছে? তো ভারতে যাওয়ার কোনো প্রমাণ আমরা পাই নাই, বৈধ পথে যাই নাই, কোথায় আছে আমরা খুঁজতেছি। আর আপনারা যে বলেন কোথায় আছে, আরে জানলে তো আমি যাই ধইরা ফেলাইতাম, এভাবে কথা বলে। আসলে কথা ঠিক, কিন্তু ওই হাদির যে মার্ডার করছে সে কোথায়, তাকে তো দরকার। সে ভারতে আছে না বাংলাদেশে আছে, কোথায় আছে? এর মধ্যে তো শুনলাম জাতিসংঘ এটার সাথে তদন্ত করবে, সবকিছুই বের হয়ে যাবে। তবে আমার মন বলতেছে কি জানেন, এই খুনিকে পাওয়া যাবে। কোনো একদিন রাত্রের ঘটনা শুনবেন, হ্যাঁ, ওই যে গাবতলী, আর না হলো যে সাইদাবাদ, আর না হলো রাজশাহী, কোথাও এক জায়গায় তাকে পাওয়া গেছে। প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় শিবিরকে জড়ানোর সব চেষ্টা ব্যর্থ। শিবির এখন দায় মুক্তি পাচ্ছে, আসল ঘটনা সামনে আসে। আপনারা জানেন দর্শক, শরীফ ওসমান হাদির শাহাদাতের পর প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে কিছু দুষ্কৃতিকারী হামলা করেছে। প্রথম কথা হচ্ছে যে প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতের দালাল, আধিপত্যবাদের দালাল, বাংলাদেশের শত্রু, ইসলামপন্থীদের শত্রু, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের কার্যালয়ের হামলা এটা আরেক সন্ত্রাসী কাজ। এই কাজ করেছে একটা সন্ত্রাসী গোষ্ঠী, কিন্তু এটা নিয়ে অপরাজনীতির চেষ্টা করেছে বিএনপি, এমনকি সেই ভারতের দালালরা। প্রথম আলো শিবিরকে কোনোভাবে জড়ানো যায় কিনা, কিন্তু আমি আগের আলোচনায় বলেছি না, এটা সেই যুগ নাই। শিবিরকে জড়ানোর, শিবিরকে ফাঁসানোর সেই যুগ নাই। এখন কেউ চাইলেই শিবিরকে ফাঁদে ফেলতে পারবে না, এত সহজ নয়। ছাত্রদল বিএনপির পক্ষ থেকে তো প্রচারণা চালানো হচ্ছে, এই শহীদুল্লাহ হলের, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখন শিবির। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্ট কোথাও দেখলেই তারা বলে শিবির, অথচ কোনো প্রমাণ নেই। নানান অপপ্রচার চালানো হয়েছে। আবার শিবিরের 2 নেতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেক্রেটারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি এবং সভাপতির বক্তব্য নিয়েও নানান রাজনীতি করা হয়েছে, যে শিবিরের সাথে জড়িত, শিবির এই করতে পারে সেই করতে পারে, অথচ শিবিরের সাথে কোনো সম্পর্ক নেই। এখন এই শিবিরের বিরুদ্ধে যে এই ষড়যন্ত্র, সেটা পুরোপুরি ব্যর্থ হচ্ছে। এটা এস্টাবলিশড হচ্ছে যে না, শিবির এটা অতীতের
সেই রামুর বৌদ্ধ মন্দিরে হামলা থেকে শুরু করে বিভিন্ন সাম্প্রদায়িক হামলার মতো, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হত্যাকাণ্ড, তাহের হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো কিছু হত্যাকাণ্ড আপনারা দেখেছেন, যে প্রথম আলো ডেইলি স্টার একদম কায়েম করেছে যে শিবির করেছে, শিবির ধরা পড়েছে, ঘটনা শেষ, সবকিছু শিবির। সেই মাহবুব সালিদের ঘটনা জানেন, কিন্তু দিন শেষে দেখা গেল যে আসলে শিবিরের সাথে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু যা ক্ষতি করার প্রথম আলো ডেইলি স্টার এই ভারতের দালালেরা করে ফেলেছে। কিন্তু এখন তো আর সেরকম পাওয়া যায় না, অল্পের মধ্যেই ধরা পড়ে। মিডিয়ায় প্রচারণা চালিয়েও বা ওইরকম গ্রেপ্তার করিয়ে ফাঁসাবে, শেষে একটা পর্যায়ে এসে মুক্তি পাবে, এই সুযোগ কিন্তু নাই। দর্শক, প্রথম আলো ডেইলি স্টার হামলার ঘটনায় গ্রেপ্তার নয়, কারা হামলার সাথে জড়িত? দিবালোকে, একদম ক্যামেরার সামনে, দিবালোকে মিন্স ক্যামেরার সামনে ফুটে যাচ্ছে, সেখানে শিবিরের ন্যূনতম সম্পর্ক নেই। শিবির এটা করবে কেন? শিবির যদি হামলা করতে চায় তাহলে একদম মাটির সাথে মিশিয়ে দিতে পারে। শিবির যদি কাউকে টার্গেট করে, যেমন হাসিনাকে টার্গেট করেছে, হাসিনাকে কিভাবে মিশিয়ে দিয়েছে দেখেছেন না? শিবির এরকম ছোটখাটো হামলা করতে যাবে কেন? শিবির কোনো হামলা রাজনীতি বিশ্বাস করে না, কিন্তু ফ্যাসিস্ট কাউকে উৎখাত করতে মহা পরিকল্পনা করতে পারে, যেটা হাসিনা বিরোধী আন্দোলনে শিবির দেখিয়েছে। অতএব প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যদি শিবির ওরকম কোনো ষড়যন্ত্র করে, তাহলে তো হাসিনা মতো নিশ্চিন্ন করে দিতে পারে, বাংলাদেশ ছাড়া করতে পারে, ওদেরকে ভারত পাঠিয়ে দিতে পারে। শিবির এটা করবে না। শিবিরের থিওরি হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার ষড়যন্ত্র করে, আমরা পাল্টা প্রথম আলো ডেইলি স্টার তৈরি করবো। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে আমরা প্রত্যেক একজন সাংবাদিক, সিটিজেন জার্নালিজম, শিবিরের থিওরি হচ্ছে এটা। আর প্রথম আলোকে বুঝিয়ে শুনে একটু বাংলাদেশপন্থী বানানো যায় কিনা, ভারতের দালালি থেকে মুক্ত করা যায় কিনা, এটা একটা শিবিরের পলিসি। যার ফলে দেখবেন যে প্রথম আলো ডেইলি স্টার প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু শিবির যায়, অনেক ক্ষেত্রে দাওয়াত না দিলেও অনেক ক্ষেত্রে যায়, ফুল দিতে যায়, তাদেরকে ওয়েলকাম জানায়, অনেককে ব্যক্তিগতভাবেও জানায়, আমি দেখেছি। তো দর্শক, এই জায়গায় কারা গ্রেপ্তার হয়েছে দেখেন, তাহলে বুঝবেন যে ঘটনা কারা ঘটিয়েছে। অযথা শিবির উপর দায় দিয়ে শিবিরকে ছোট করার চেষ্টা করেছে, এবং অনেকে বলছেন যে এই যে জামাতের আমির সারা পৃথিবী সফর করে সবকিছু গুছিয়েছেন, জামাতের একটা ইমেজ প্রতিষ্ঠা করছেন, এই প্রথম আলো ডেইলি স্টার এই ঘটনা এটা ফুটে যাচ্ছে, সব এম্বাসির কাছে যাচ্ছে, জামাতকে ভুগতে হবে, শিবিরকে ভুগতে হবে, এরকম অনেক ভয় দেখাচ্ছে। আসলে কিচ্ছু না, কারণ ওখানে যে ফুটেজ আছে এটি শিবিরের জন্য রহমত, যে ফুটেজ আছে বলে শিবিরকে ফাঁসানো যাচ্ছে না, কারণ ওর সাথে শিবিরের কোনো সম্পর্ক নেই। এই খবরটা দেখেন, তাহলে বুঝবেন এই ঘটনা কারা ঘটিয়েছে। যে ঘটনার মোটিভ বা গ্রেপ্তার যারা হয়েছে ফুটেজের মাধ্যমে, তাদেরকে দেখলেই বুঝবেন যে এখানে শিবিরের কোনো সম্পর্ক থাকতেই পারে না। যেমন যারা হামলা করেছে সেখানে টাকা লুট করেছে, টাকা লুট করে নিয়ে টিভি ফ্রিজ কিনেছে, এর মানে এগুলো কারা করেছে? অতি উৎসাহী বস্তির লোকজন, ভবগুরের লোকজন। শিবিরের হামলা বা শিবির কোনো কাজ করলে এরকম ঘটে? এগুলো শিবিরও কোনো কাজের সাথে মিলে? নট এট অল। অতএব এটা কিছু জঙ্গি বা এরকম কেউ এখানে উস্কানি দিয়ে স্টার্ট করে দিয়েছে, আর কিন্তু অতি উৎসাহী লোকজন সেখানে গিয়ে পার্টিসিপেট করেছে। শিবিরের লোকজন এরকম অতি উৎসাহী না, তারা সুশৃঙ্খল। শিবির কোথাও আন্দোলন করলে, কোথাও ভাঙচুর করলে সেটা পরিকল্পিতভাবেই করে। কিছু ককটেল ফোটানো, কিছু এইসব ঘটনা তো শিবির 2013 সালে করেছে, এটা আমি শিবিরের সমালোচনা হিসেবে বলি। 13 সালে আন্দোলনে শিবির ককটেল ফোটাতো, ছাত্রদল ককটেল বানাতো আর শিবির ফোটাতো, এটা শিবির একটা সমালোচনা, এটা উচিত হয়নি। যাই হোক দর্শক, এই দেখেন এখানে কারা করেছে। জাতীয় দৈনিক, প্রথম আলো ও দি ডেইলি স্টার সহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ঘটনায় জড়িত সন্দেহে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত 9 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আরো বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ, কিন্তু তার মধ্যে শিবিরের কোনো আলামত চিহ্ন কিচ্ছু নেই, অথচ শিবিরকে দায়ী করা হয়। বিএনপি সাপ্লিরা এটা করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, সোমবার 21 ডিসেম্বর সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে 7 জনের পরিচয় নিশ্চিত পাওয়া গেছে। তারা হলেন মোহাম্মদ কাসেম ফারুক, মোহাম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মোহাম্মদ নাইম, ফয়সাল আহমেদ শান্ত, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া পুলিশের কাউন্টার টেরিজম ইউনিটে গোয়েন্দা পুলিশ আরো 2 জনকে গ্রেপ্তার করেছে, তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। শিবিরে কেউ থাকলে দেখতে যে সবার আগে তারা গ্রেপ্তার হয়েছে, এবং সবার আগে এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় হতো, কারণ সবাই তো বসে আছে কিভাবে শিবিরকে দোষ দেবে, কিন্তু শিবির কোনো সম্পৃক্ততা নাই বলে এখানে শিবিরকে কোনোভাবে দোষ দেওয়া যাচ্ছে না। পুলিশের সংশ্লিষ্ট বাহিনী প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছে, সম্প্রতি এসব ঘটনায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যে 31 জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। 31 জন কারা? সেই তথ্য বিশ্লেষণে দেখা গেছে ওখানে শিবিরের কোনো ছায়াও নেই, শিবিরের দিকে যাই না, এই ধরনের কাজ শিবির করে না। আর শিবির কোন দুঃখে হামলা করতে যাবে? শিবির জানে না যে এতে তারা এখন বিশ্ববিদ্যালয়গুলো ক্ষমতায়, সামনে তারা ক্ষমতায় আসবে, এই ধরনের কাজ করলে মত প্রকাশের স্বাধীনতায় জামাত শিবির বিশ্বাস করে না, এইভাবে একটা ইন্টারন্যাশনাল ফ্রেমিং হবে এবং তারা এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে, এটা তো তারা জানে। অতএব এই আত্মঘাতী